এভারেস্ট তো আসলে একটা অতি উচ্চতার কবরস্থান। আমি জানতাম যে ডেড বডিজ আছে, কিন্তু আমি এবার প্রথম ডেড বডি যখন আসলে ফেস করলাম, এবং যে যে দুজনকে আমি দেখেছি এরা মাত্র কয়েকদিন আগে মারা গেছে। অল্প সময়ের উইন্ডোতে ক্লাইম্ব হয়ে, বছরের 4-5টা দিন ওয়েদার ভালো থাকে বা 8-10 দিন সব মিলিয়ে, তো ওই সময়ই সবাই ক্লাইম্ব করতে চায়। এইটা যেহেতু একটা স্পোর্টস, তো স্পোর্টসের সাথে থাকলে অনেক কিছু শেখা যায়। এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ উঁচু পাহাড়। এভারেস্টকে দেখতে যায় পৃথিবীর নানান দেশ থেকে। অনেকে যে ছবি তুলেন, অনেকে এভারেস্টের পাশে যেয়ে সময় অতিবাহিত করেন। কিন্তু কিছু মানুষ আছেন যারা এভারেস্টকে জয় করেন, এভারেস্টের চূড়ায় যায়। দর্শক, ৭১ পডকাস্টে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন বাংলাদেশের গর্ব এভারেস্ট বিজয়ী বাবর আলী। বাবর আলী, আপনাকে ৭১ পডকাস্টে স্বাগত জানাই। অনেক ধন্যবাদ। প্রথম আপনি ভেবেছিলেন যে এভারেস্টে যাবেন, বা এই যে চিন্তাটা, এভারেস্টে যাওয়ার ভাবনাটা কিভাবে শুরু হয়েছিল? এইটা একদমই মানে কন্টিনিউয়াস একটা প্রসেস। এটা এমন না যে একদিনের আমি ভাবলাম পরের দিন চলে গেলাম, বা কোনো দিবাস্বপ্ন এরকম কিছু ছিল না। তো আমার যেটা আমি বলবো, অ্যাডভেঞ্চার নিয়ে আমার আগ্রহের শুরু হলো আসলে বই পড়ে। সো আই ওয়াজ অ্যান আর্ম চেয়ার অ্যাডভেঞ্চারার্স, এরকম যেরকম বসে আছি চেয়ারে, এরকমই বই পড়ে হচ্ছে আমার প্রথম হিমালয় নিয়ে আগ্রহ জন্মায়। আমি তিব্বতে টিনটিন, অনেকেই কমিক্স পড়তো ওই সময়টায়, তিব্বতে টিনটিন পড়ে আমার প্রথম ওই বইয়ে আমি প্রথম হিমালয় শব্দটা শুনি, আবার একই সাথে ইয়েতি শব্দটাও শুনি একদম ছোট বয়স। আর একটু বড় হওয়ার পরে এবার আমি চাঁদের পাহাড় হাতে আসলো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের। এবার অ্যাডভেঞ্চারের যে বলবো যে একটু নিভু নিভু আগুন ছিল, সেটাকে আরেকটু উস্কে দিল এই বইটা। আরেকটু বড় হলাম, হাতে আসলো সমরেশ মজুমদারের গর্ভধারিণী। তো এইভাবে হচ্ছে আমার বই হচ্ছে আমার বলবো পাহাড় পর্বত বা অ্যাডভেঞ্চার নিয়ে আগ্রহটুকু এটাকে খানিকটা উস্কে দিয়েছে। যেমন চাঁদের পাহাড়ে একটা লাইন আছে আমার খুব প্রিয় লাইন, মানে দুইটা ক্যারেক্টার ছিল, ফিকশনাল ক্যারেক্টার, শঙ্কর আর ডিয়েগো আলভারেজ। তো শঙ্কর ডিয়েগো আলভারেজ সম্পর্কে বলেছিল, তুমি সেই দলের মানুষ, সারা আকাশ যাদের ঘরের ছাদ, আর সারা পৃথিবী যাদের পায়ে চলার পথ। আমি এরকম হতে চাইতাম, কিন্তু ওই সুযোগটুকু কখনো আসেনি। আমি যখন মেডিকেল কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, আমরা ফার্স্ট প্রফ দিয়ে আমি প্রথমবার হচ্ছে আসলে পাহাড়কে সামনে থেকে এক্সপিরিয়েন্স করার সুযোগ হলো। আমাদের দেশের পার্বত্য চট্টগ্রামের বান্দরবানে গেলাম, কেওক্রাডং নামে একটা পাহাড় আছে, সেটাই গেলাম। এবং যাওয়ার পর আমার মনে হলো যে আমি এই জায়গাতেই আজীবন আসতে চেয়েছি। এবং এরপরে অ্যাকচুয়ালি দেয়ার ওয়াজ নো স্টপিং। এরপরে আমি যেতে থাকলাম। ইনিশিয়ালি আমি মানে পার্বত্য চট্টগ্রামের বান্দরবানেই যাচ্ছিলাম। এরপরে একটা সময় গিয়ে যেতে যেতে একটা সময় যখন মনে হলো যে না, আমার কনফিডেন্সটাও বেড়েছে, আমি পরের ফেজের জন্য প্রস্তুত, 2014 সাল থেকে আমি হিমালয়ের নানান চূড়ায় যেতে শুরু করলাম, এবং ফাইনালি 24 সালে এসে এভারেস্ট ক্লাইম্ব হলো আমার। এভারেস্টে যাওয়ার আগে তো কিছু প্রস্তুতি থাকে, বা ক্লাইম্বিং করার জন্য কিছু প্রস্তুতি, এরকম কোনো ট্রেনিং নিয়েছিলেন কিনা শুরুর দিকে? আমার ক্ষেত্রে বান্দরবান ছিল আমাদের হচ্ছে গায়ের ঘাম জড়ানোর জায়গা, একদম পারফেক্ট হিমালয়। আর যদিও আপনি চিটাগাংয়ের ছেলে। হ্যাঁ, আমার পার্বত্য জেলাগুলো আসলে চট্টগ্রাম থেকে একদমই দূরে নয়, 2-2.5 ঘন্টাতে বান্দরবান চলে যাওয়া যায়, রাঙামাটি যাওয়া যায়। ইভেন আর একটু কম উচ্চতার পাহাড় বা একটু ট্রেলে যেতে চাইলে, ডে হাইকে যেতে চাইলে সীতাকুণ্ড মিরস্বরাই চট্টগ্রাম থেকে 1-1.5 ঘন্টায় চলে যাওয়া যায়। তো ওই সব জায়গাতে আমি গিয়ে মোটামুটি আমার যে গায়ের ঘাম জড়ানোর প্র্যাকটিসটা হলো। এরপরে 14 সালে আমি প্রথমবার হিমালয়ের একটা ট্র্যাকে গেলাম, এবং সাথে কয়েকটা ট্র্যাকিং পিক, যেগুলোতে আসলে পর্বতারোহণের সরঞ্জাম বা টেকনিক্স জানা লাগে না, এরকম পায়ে হেঁটে উঠা যায়, এরকম চূড়াই আমার যাওয়ার সুযোগ হলো। আর অফিসিয়াল ওরকম ট্রেনিংয়ের কথা যদি বলি, এর আগ পর্যন্ত আমার ধারণা ছিল যে আমি এই ধরনের ট্রেনিংয়ের বিরোধী ছিলাম। তো 2017 সালে একটা মাউন্টেনে যে আমরা মাউন্ট ফাব্রাং নামে, এটা হিমাচল প্রদেশে 6300 মিটারের মতো এটার উচ্চতা। তো সেখানে গিয়ে আমরা একটা খুব খারাপ ওয়েদারে পড়ি, একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মধ্যেও পড়ি, এবং ওয়েদার রিড করতে আমরা ভুল করি, কয়েকটা ভুল ডিসিশন নেই। তো ওই অভিযান থেকে ফেরার পরে আমার মনে হলো যে না, আমার যেরকম হয়তো একটু নাক সিটকানো ভাব ছিল প্রথাগত ট্রেনিংয়ের ব্যাপারে, আমার মনে হলো যে না, আমি যদি অ্যাটলিস্ট এই জিনিসগুলো জানতাম, আমি এই ভুলগুলো করতাম না।
তো এরপরে এসে আমি 2017 সালেই বেসিক মাউন্টেনিয়ারিং কোর্স বা মৌলিক পর্বতারোহণ প্রশিক্ষণ বলে আমরা যেটা, সেটা করতে গেলাম। সেটা ভারতের উত্তরকাশীতে একটা ইনস্টিটিউট আছে, নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং, আমরা একটু সংক্ষেপে নিম বলি। এরকম ভারত জুড়ে বেশ কয়েকটা মাউন্টেনিং ইনস্টিটিউট আছে। একদম বাড়ির কাছে যদি আমি বলি, দার্জিলিংয়ে HMI হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউট আছে, যেটা তেনজিং প্রতিষ্ঠিত করেছিল। হ্যাঁ তেনজিং যেহেতু ক্লাইম্ব করে আসার পরে পণ্ডিত জওহরলাল নেহেরু, ডক্টর বিধান, ওনাদের একটা সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা শুরু হয়। আর আমি যেটাই করেছি সেটা নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিং উত্তরকাশীতে, এবং এটা বেশ বলা হয়ে থাকে এশিয়ার ওয়ান অফ দ্য ফাইনেস্ট মাউন্টেনিং ইনস্টিটিউট। তো সেটা একটা 28 দিনের কোর্স। 3 ধরনের জিনিসপত্র শেখানো হয় মাউন্টেনিং করতে, যে 3 ধরনের ক্লাইম্বিং করার লাগে। রক ক্লাইম্বিং, মানে যেটা আমি আরেকটু ছোট করে যদি জানি যে আসলে এগুলোর খরচটা কেমন। আচ্ছা, আমি কোর্সটা করেছি আসলে 2017 সালে, তখন সেটা $800 ছিল। এর আগে সার্কভুক্ত দেশগুলোর জন্য সেটা $200 ছিল। এখন খরচটা বাড়তে বাড়তে মাঝখানে $1100, এখন সম্ভবত আরও একটু বেড়ে সেটা 1400 থেকে 1700 এরকম কিছু একটা। ইনস্টিটিউট ভেদে এই টিউশন ফিটার হচ্ছে একটু তারতম্য হয়। তো 28 দিনের কোর্সের জন্য ওই সময়ের ক্ষেত্রে যদি বলি, আমি 2017 সালে, আজ থেকে 9 বছর আগে যখন এটা করেছি এই কোর্সটা, খুব বেশি টাকা নয় আসলে 28 দিনের হিসেবে। এবং যে পরিমাণ ফ্যাসিলিটিস আসলে যারা প্রশিক্ষণার্থী তারা পেয়ে থাকে, সকল গিয়ার্স, এই সময়ের মধ্যে সব খাবার দাবার, ওদের একটা বেস ক্যাম্প আছে যেটা অলমোস্ট 13-14 হাজার ফিট উচ্চতায়। ওই উচ্চতায় প্রত্যেক বেলায় আপনাকে খাওয়াচ্ছে, এবং খুব টপ ক্লাস ইনস্ট্রাক্টর দ্বারা আপনি ট্রেনিং পাচ্ছেন। সেই হিসেবে খরচটা খুব বেশি না, কিন্তু এখন যেহেতু অনেক সেটা টিউশন ফিটা বেড়ে গেছে, এবং একই সাথে ডলার প্রাইসও অনেক হাইক করেছে, এখন একটু ব্যয়বহুলই বলা যেতে পারে। এরপরের 17 আপনার ট্রেনিং পরে কোন পাহাড়ে গেলেন? 17 সালের আমি সেটা সেপ্টেম্বর-অক্টোবরে ট্রেনিংটা করলাম, বেসিক মাউন্টেনিং কোর্স 249তম। সেটার পরে 18 সালে আমি কোথাও মানে যাওয়া হয়নি আমার, কারণ আমি ওই সময় একদমই খুবই মনোটোনাস একটা লাইফ লিড করছি। আমি চাকরিতে ঢুকে গিয়েছিলাম কক্সবাজারে। আমি একটা এনজিওতে কাজ করছিলাম, INGO-তে, IOM বলে। তো ওখানে আমি প্রায় দীর্ঘ 20 মাস চাকরি করেছি। তো ওই 18 সালটা একদমই ভ্যাকেন্ট গিয়েছে। যদিও 18 সালে আমার একটা সতপন্থ বলে একটা মাউন্টেন আছে ইন্ডিয়ান হিমালয়তে, 7070 মিটার, সেটাই যাওয়ার কথা ছিল, আনফর্চুনেটলি হয়ে ওঠেনি। তো 19 সালে আমি চাকরি ছেড়ে দিই। 19 সালে মনে হচ্ছে যে এনাফ, আমি এইসব জিনিস তো করতে চাইনি জীবনে। তো 19 সালে জুনে আমি চাকরি ছেড়ে দিই, এবং এরপরে 2 মাসে আমি 3টা মাউন্টেনে যাই। 19 সালে চাকরি ছাড়ার পরে এক্স্যাক্টলি আমি জুনে 30 তারিখ চাকরি ছাড়ি। জুলাইয়ে আমি মাউন্ট সিসিকেন বলে চাও কাংনিল্লা, 6303 মিটার। এটা ভারতের হিমাচল প্রদেশের স্পিতি ভ্যালি বলে যে জায়গাটা আছে সেখানে অবস্থিত, 6303 মিটার চাও কাংনিল্লা। এরপরে যে আমি হিমাচল প্রদেশের মাউন্ট শিবা, খুবই টেকনিক্যাল একটা মাউন্টেন, পরপরই। এরপরে আমি চাওর পরে শিবাতে গেলে, এগুলোর হাইট কেমন? চাও কাংনিল্লা 6303 মিটার, প্রায় 20,000 ফিটের বেশি। শিবা 6142 মিটার, সেটাও 20,000 ফিটের বেশি। এবং এরপরে যে রামজাক 6300 মিটারের মতো, সবগুলো 6000 ঊর্ধ্ব মাউন্টেন। একদম 2 মাসের ব্যবধানে আমি 3টা মাউন্টেনে অভিযান করি। এবং এরপরে হচ্ছে আমার চাকরি ছাড়ার সময় আমার প্ল্যান ছিল আসলে 6 মাসের ব্রেক নেওয়া। তো 2 মাস পাহাড়ে গেল। আমার একটা অনেক দিনের ইচ্ছে ছিল যে দেশের 64টা জেলা একটু পায়ে হেঁটে দেখব। তো এরপরে বাকি 3 মাস বা 64 দিনে আমি আসলে 64 জেলা পায়ে হেঁটে ভ্রমণ করেছি। ওই টাইমটা কাজে লাগিয়েছিলাম। এরপরে আমি আবার ট্র্যাকে ফিরেছি। আচ্ছা, তারপরে আপনি 20 সালে তো সম্ভবত করোনার, 20 সালে, এক্স্যাক্টলি 20 সালে তো কোভিড চলে আসলো। মানে 20 সাল আমার জন্য আসলে 2020 সালটা হতে পারতো যে আমার লাইফের পর্বতারোহণ কেরিয়ার বা অ্যাডভেঞ্চারের খুব মোড় ঘোরানো একটা বছর। কারণ 19 সালে আমি 3টা 6000 মিটার অভিযান করেছি, 64 জেলা হেঁটেছি, প্রায় 2701 কিলোমিটার পথ পুরো দেশের পথে প্রান্তরে হেঁটেছি। 20 সালটা আমি একটা 7000 মিটার মাউন্টেনে যাওয়ার কথা, এবং আরও কিছু অ্যাডভেঞ্চার করার প্ল্যান ছিল। কিন্তু যেটা হয় যে এই মহামারী চলে আসলো, এবং আমরা সবাই আসলে নিজের বাড়িতে ঢুকে গেলাম। সেই সেন্সে ওভাবে আর কিছু হতে পারলো না। 21 সালেও আসলে তখনও বিশ্বস্থবির, যদি আমি বলে, অ্যাব্রড ট্রাভেলিং খুব মুশকিলের বিষয় ওই সময়টাই। তো 22 সালে এসে আমি এবার সাহস করলাম। তখন আমার সামনে বেশ কয়েকটা
পথ খোলা ছিল। একটা ভারতের 7,000 মিটার একটা মাউন্টেন জম্মু অ্যান্ড কাশ্মীরে, মাউন্ট কুন, সেটা যাওয়ার প্রথমে চেষ্টা করলাম। তো নানান ব্যুরোক্রেটিক ঝামেলা, সেটা হয়ে উঠলো না। এরপরে আমি আমাদাবলাম নামে একটা শিখরে গেলাম, সেটা 6,812 মিটার উচ্চতার। তো হাইটের দিক থেকে অনেক বেশি না, কিন্তু আমাদাবলাম ইজ রিগার্ডেড অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট টেকনিক্যাল মাউন্টেন ইন দ্য হিমালয়াস, এবং হিমালয়ের অন্যতম সুন্দর পর্বত। কেউ যদি এভারেস্ট বেস ক্যাম্প ট্র্যাক করতে যায়, এভারেস্ট খুব অল্প সময়ের জন্য দেখা যায়, হয়তো একদম চূড়ার কালো পাথরটা একটু দূর থেকে অল্প করে দেখা যায়, কিন্তু যখন ট্র্যাকটা করে লোকজন, দিগন্তে একটাই মাউন্টেন দেখা যায়, সেটা আমাদাবলাম। একদম খুবই খাড়া একটা মাউন্টেন। এরকম এটা এমন একটা মাউন্টেন, হিলারি, স্যার এডমন্ড হিলারি বলেছিল এটা আনক্লাইম্বেবল, কিন্তু 1961 সালে যখন এটা ফার্স্ট ক্লাইম্ব হয়, তার টিমই ক্লাইম্ব করে, বাট হি ডিডন্ট ক্লাইম্ব ইট। তো ওইটা আমার ক্লাইম্ব করার সুযোগ হয়ে, বাংলাদেশ থেকে এর আগে কয়েকটা অভিযান হয়েছে ওই পর্বতে, মোহিত ভাই গেছে 2বার, সামহাও ক্লাইম্ব হয়নি। তো সব মিলে আমি একটু কনফিউজ ছিলাম যে পারবো কি পারবো না। পারছে, আমার ভাবছিলাম যে এটা আমি জানি এটা খুব টেস্ট নেবে আর কি। তো লাকিলি আমার ক্লাইম্ব হলো। ওইটা ক্লাইম্ব করার পরে আসলে আমার আত্মবিশ্বাস অনেক বাড়ে। 23 সালে আমি মাউন্ট চুলু ইস্ট চুলু ফারিস্ট অভিযান করি, এবং 24 সালে ফাইনালি। আপনি 8,000 মিটার কবে, কোনটাতে প্রথম 8,000 মিটার কোনটা, যেহেতু আপনাদের ক্লাইম্বিং এ এলিট শ্রেণী ধরা হয় যারা 8,000 মিটার ক্রস করে তাদেরকে, আপনার ফার্স্ট 8,000 মিটার কোনটা? আমার ফার্স্ট 8,000 মিটার এভারেস্ট। আচ্ছা, আচ্ছা। আমার এরপরে 5টা 8,000 মিটার, আরও মানে এভারেস্টকে নিয়ে টোটাল 5টা 8,000 মিটার ক্লাইম্ব করার সুযোগ হয়েছে। এভারেস্টের একদিন পরে আমি লোৎসে ক্লাইম্ব করলাম, তারপরে একদিন পরেই। হ্যাঁ হ্যাঁ, মানে এবং এটা একই কিভাবে অভিযানে সম্ভব? 2টা 8,000 মিটার। এটা আমার মানে আমি একটু চ্যালেঞ্জিং কিছু করতে পছন্দ করি। তো আমি যখন ডিসিশন নিলাম যে আমি এভারেস্টে যাব, 22 সালে আমি ক্লাইম্ব করে আসার পরে আমার আশপাশের লোকজন বলছিল যে ইটস হাই টাইম ফর এভারেস্ট, তোমার যাওয়া উচিত এখন। তো তখন আমি ভাবলাম যে আচ্ছা এটা ট্রাই করে দেখি। তো আমার একটু যেহেতু আমি চ্যালেঞ্জিং কিছু করতে ভালো লাগে, পরের যে আমার যে চ্যালেঞ্জ বা পরের অ্যাডভেঞ্চারটা, আমি এটা ভাবি যে অলওয়েজ এ লিটল হায়ার, আগেরটার চেয়ে হায়ার ইন এ সেন্স যে এভারেস্টের চেয়ে উঁচু তো আর কিছু হতে পারে না, কিন্তু যাতে চ্যালেঞ্জটা খুবই মানে হায়ার চ্যালেঞ্জ থাকে, একটু ডিফারেন্ট, বা আমি যাতে নিজেকে মোটিভেট রাখতে পারি প্রস্তুতির সময়ও, নট ডিউরিং দ্য ক্লাইম্ব অলসো, যে প্রস্তুতির সময়ও যাতে আমি নিজেকে মোটিভেটেড রাখতে পারি, ওরকম কিছু ঠিক করলাম। তখন ভাবলাম যে না, এভারেস্টে ওয়াই নট লোৎসে, যেহেতু লোৎসে ইজ দ্য নেইবারিং মাউন্টেন অফ এভারেস্ট, একদমই পাশাপাশি দুটো পিক। তো তখন ভাবলাম যে আচ্ছা এটা আমি ট্রাই করে দেখি, এবং ওই অনুযায়ী প্রস্তুতি নিতে শুরু করলাম। এরপরে তো আমার এভারেস্ট লোৎসের পরে আরও আমরা ওই ধারাবাহিকতায় আসবো ভাই, আগে একটু এভারেস্টেই থাকি। এই যে এভারেস্ট কি আসলে খুব কঠিন? মানে এভারেস্ট আমরা যারা টেলিভিশনে বা পর্দায় দেখি যে মানে অ্যাভালেন্স, তারপরে নানা ধরনের প্রতিকূলতা, বরফের মাঝে বেঁচে থাকা, অক্সিজেনের প্রতিকূলতা, টেম্পারেচারের প্রতিকূলতা, আপনি কি ধরনের প্রবলেমগুলো আসলে ফিল করে? আমরা যেহেতু সমতলের মানুষ, আমাদের তো সেই অভিজ্ঞতাও নেই যে আমরা একটু পাহাড়ে উঠবো বা উঠার যে অভিজ্ঞতা একদমই নতুন। ধরেন আপনি বলতে কিছু অভিজ্ঞতা, ধরেন 6,000 মিটার আপনার আছে, বাট এভারেস্ট তো একটা আলাদাই জিনিস। সেই গল্পটা, সেই অভিজ্ঞতাটা শুনতে। এভারেস্ট ডেফিনেটলি এটা একটা তো গ্লোবাল আইকন অ্যাকচুয়ালি। অন্য মাউন্টেনগুলো হতে পারে ডেস্টিনেশন, এভারেস্ট হচ্ছে একটা আসলে সিম্বল বা আইকন, যেটাই বলি না কেন, গ্লোবাল আইকন বা গ্লোবাল সিম্বল। আবার এটা নিয়ে আবার একটা অবসেশনও আছে, যেহেতু পৃথিবীর সর্বোচ্চ পর্বত, অন্য মাউন্টেনগুলো হয়তো এত বেশি ক্লাইম্ব হয় না। তো এই জন্য এভারেস্ট একটু ওভারক্রাউডেডও। সিজনের সময় আপনি একটু ছবিতে দেখবেন যে লোকের একটু লম্বা লাইন, যেহেতু খুব অল্প সময়ের উইন্ডোতে ক্লাইম্ব হয়, বছরের 4-5টা দিন ওয়েদার ভালো থাকে, বা 8-10 দিন সব মিলিয়ে। তো ওই সময়ই সবাই ক্লাইম্ব করতে চায়, আপনি নিশ্চয়ই খারাপ ওয়েদারে গিয়ে ঝুঁকিতে পড়তে চাইবেন না, এমনিতেই নানান ঝুঁকি। তো ফ্র্যাঙ্কলি স্পিকিং, আমি যে 5টা 8,000 মিটার ক্লাইম্ব করেছি, এর মধ্যে এভারেস্ট ওয়াজ দ্য ইজিয়েস্ট এখনো পর্যন্ত। এর চেয়ে ইজি ডেফিনেটলি একটু টেকনিক্যালি আমি বলবো মানাসলু টেকনিক্যালি আর একটু ইজিয়ার, বাট যেহেতু আমি মানাসলু সাপ্লিমেন্টাল অক্সিজেন ছাড়া ক্লাইম্ব করেছি, সেজন্য সেটা আমি আরেকটু এগিয়ে রাখবো। আদারওয়াইজ আমার কাছে টেকনিক্যালি, মানে আমি টেকনিক্যাল ডিফিকাল্টিসের কথা বলছি, এভারেস্ট ওয়াজ দ্য ইজিয়েস্ট। এটা একটা কারণ হতে পারে যে আমি হয়তো খুব ভালো প্রিপারেশন নিয়ে গেছিলাম। আপনি আসলে যত ভালো প্রিপারেশন নিয়ে যাবেন, আপনার ক্লাইম্বটা তত এনজয়েবল হবে। তখন আপনি
লোকের সাথে কথা বলার সময় এটার ডিফিকাল্টিজ অনেক কষ্ট হয়েছে এটা বলবেন না, আমি অনেক বেশি উপভোগ করেছি আসলে ক্লাইম্বটাকে, যেহেতু আমি খুব প্রিপেয়ার্ড ছিলাম। তো যে যে প্রবলেমগুলো আসলে লোকে ফেস করে, যে কিছু হচ্ছে আপনার, আমরা বলি এটা কিছু সাবজেক্টিভ হ্যাজার্ড, কিছু অবজেক্টিভ হ্যাজার্ড। তো সাবজেক্টিভ ব্যক্তি নির্ভর, যেমন আমি এক্সস্টেড হয়ে গেছে, আমার শক্তি নেই, এইটা তো আমার ব্যক্তি নির্ভর, দ্যাট মিনস আমি ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়ে যাইনি। কিন্তু অবজেক্টিভ হ্যাজার্ড যেগুলো আসলে আপনি কন্ট্রোল করতে পারেন না, একটা তুষার দোষ আসলো, সেটা আপনি যত প্রিপারেশন, আপনার যত এক্সপিরিয়েন্স থাকুক, ওটার সামনে আপনি কিচ্ছু নন। আবার এমন হলো একটা যাত্রাপথে একটা তুষার ফাটল হলো বা পাথর গড়িয়ে পড়লো, এগুলো তো আপনি আসলে খুব বেশি কন্ট্রোল করতে পারেন না। বা এক্সট্রিম টেম্পারেচার, ভয়ানক ঠান্ডা, বাতাস, তুষার, ঝড়, এগুলো আপনি কন্ট্রোল, এগুলো আছে। তো এভারেস্ট এখন আমি বলবো এভারেস্টের হাইট তো কমে নাই। এভারেস্ট যখন তেনজিং আর হিলারি ক্লাইম্ব করেছিল 1953-এ, এটা তখনও 29,035 ফিট ছিল, এখনও 29,035 ফিট আছে। বা ম্যালোরি, আরভিন যখন ক্লাইম্ব করতে গেছিলো 1924 সালে, সেই হাইটই আছে। কিন্তু এভারেস্টের ডিফিকাল্টিসগুলো কমেছে কীভাবে, আমি সেটা বলি। এক হলো আমাদের হাতে এই মুহূর্তে ব্যাটার ইকুইপমেন্টস আছে। আর 100 বছর আগে ম্যালোরি, আরভিন যখন ক্লাইম্ব করছিল, কল্পনাও করতে পারতাম আমরা কী ধরনের এখন ইকুইপমেন্ট, এবং খুবই লাইট ওয়েট, খুব ভালো ইকুইপমেন্ট, খুব ভালো কাপড় চোপড়। 1924-এর অভিযানে ওরা কোট পরে ক্লাইম্ব করতে গেছিলো, তখন জিপার আবিষ্কৃত হয়নি। আমি তো ভাবতেও পারি না ওই সময়ে ওরা আসলে কিভাবে ক্লাইম্ব করতে গিয়েছিল। আরেকটা হচ্ছে এই মুহূর্তে আমাদের হাতে খুব আমি বলবো ব্যাটার ওয়েদার ফোরকাস্ট আছে, এগুলো হেল্প করছে। এবং সবচেয়ে বেশি হেল্প যেটা করে, ব্যাটার লজিস্টিক্স। আপনাকে লজিস্টিক্যালি আপনি অনেক ভালো অবস্থানে আছেন, কেউ মুশকিলে পড়লেও 6,500 মিটার পর্যন্ত আপনি হেলিকপ্টার ইভাকুয়েশন করা সম্ভব। এখন এই মুহূর্তে খুব ভালো স্যাটেলাইট যোগাযোগের সুবিধা আছে, ইভেন এখন স্টারলিংকও চলে গেছে ওইসব জায়গায়। এই জায়গাগুলোতে কিন্তু বলা যায় ডিফিকাল্টিসের ক্ষেত্রে এগুলো একটু কমেছে, কিন্তু এভারেস্টের উচ্চতা তো কমেনি। তুষারদোষ এখনও হচ্ছে, ওখান থেকে এখনও পাথর গড়িয়ে পড়ছে, এগুলা সারভাইভ করে আসলে আপনাকে ক্লাইম্বটুকু করতে হবে, এই জিনিসগুলো এখনও রয়ে গেছে। আপনার অভিজ্ঞতা দুই একটা বলেন, যেটা আসলে একদম মৃত্যুর কাছাকাছি নিয়ে গেছিল, এরকম কোনো অভিজ্ঞতা? আমি ওরকম মৃত্যুর কাছাকাছি ওরকম বলবো না। আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি হয়তো পর্বতে আমি ভয় পাই না, আমার এটা আমি সবসময় বিশ্বাস করি। পর্বতে যেদিন থেকে আমি ভয় পাবো, সেদিন থেকে আমি পর্বতে যাব না। এখনও পর্বতে ভয়ের চেয়ে কৌতূহলের শক্তি অনেক বেশি আমার কাছে, যে কি আছে ওখানটায়, যে আমার যাত্রাপথে আমি আসলে আনন্দ পাবো কি না, এটার টানেই যাওয়া। যেদিন থেকে আসলে ভয়টা আমার কৌতূহলকে রিপ্লেস করে ফেলবে, আমি সেদিন থেকে যাব না। আমি তখন আর জিনিসটা উপভোগ করবো না, আমি ভয়ে ভয়ে যাব, সেটা আমি একদমই করতে চাই না। তো আমার ক্ষেত্রে এভারেস্ট তো আসলে একটা অতি উচ্চতার কবরস্থান, যেহেতু অনেক ওভার ক্রাউডেড, সিজনে অনেক লোকজন যায়। এখন অনেক ক্ষেত্রে অনেক ইনএক্সপিরিয়েন্স লোকজন যায়, আবার অনেক সময় আপনি খুব এক্সপিরিয়েন্স, কিন্তু আপনি বাজে ওয়েদারে পড়ে গেলেন। তো এই জন্য, বা হঠাৎ করে আপনার পথে একটা পাথর গড়িয়ে পড়লো, কয়েক টন তুষার দোষ হলো, আপনি কিচ্ছু করতে পারেন না। এইগুলো করতে গিয়ে এভারেস্টে অনেক ডেড বডিজ আছে। তো আমি জানতাম এভারেস্টে ডেড বডি আছে, যেহেতু এটা ক্রাউডেড মাউন্টেন, অনেক লোকজন প্রাণ হারিয়েছে। ইভেন আমি যখন ক্লাইম্ব করতে গেলাম 24 সালে, বাংলাদেশ থেকে এর আগে লাস্ট যিনি এভারেস্ট ক্লাইম্ব করেছিলেন 2013 সালে সজল খালেদ ভাই, উনি ক্লাইম্ব করে ফেরার পথে মারা গেছেন, এবং ওনার ডেড বডি রিকভার করা সম্ভব হয়নি। প্রত্যেক বছর আমরা নিউজে পাই এরকম কয়েকজন ওখানেই রয়ে যাচ্ছেন। তো আমি জানতাম যে ডেড বডিজ আছে, কিন্তু আমি এবার প্রথম ডেড বডি যখন আসলে ফেস করলাম, এবং যে দুজনকে আমি দেখেছি, এরা মাত্র কয়েকদিন আগে মারা গেছে, 4 দিন আগে, এবং এদেরকে আমি পার্সোনালি চিনতাম। অ্যান্ড দে আর ভেরি টাফ, ভেরি এক্সপিরিয়েন্সড মাউন্টেনিয়ার্স, কিন্তু সামহাউ দে মেড ইট টু দ্য সামিট। কিন্তু এটা সবসময় একটা রাউন্ড ট্রিপ, আপনাকে আবার ফেরত আসতে হবে। তো আনলাকিলি দে কুডন্ট মেক ইট টু দ্য নিয়ারেস্ট ক্যাম্প, এবং দুজন দুই জায়গায় প্রাণ হারায়। এবং ওদেরকে দেখা, এবং এর মধ্যে একজন মনে হচ্ছিল যে রিজ আমরা গিরিশিরা বলি, সেটার পাশে বসে আছে, মনে হচ্ছে কেউ একজন বিশ্রাম নিচ্ছে, এখনই উঠে হয়তো আবার ক্লাইম্ব করতে যাবে। তো ওকে দেখাটা, এটা বলবো আমার কাছে একটা বিশাল ধাক্কা। যে পর্বত আমি ভয় পাই না, কিন্তু ওইবারই আমি মনে হলো প্রথমবার ভয় পেলাম, যে তুমি যত প্রিপারেশন নিয়ে আসো না কেন, এখানে শেষ কথাটা আসলে প্রকৃতি বলে, এবং ওই নতমস্তকেই যেতে হবে, এখানে উদ্যত্তের কোনো আসলে স্থান নেই। পাহাড় আমাদেরকে আসলে কী শেখায়? অনেক ধরনের লার্নিংস আছে, অনেক ধরনের পাহাড় থেকে লার্নিংস আছে। অনেকে অনেকভাবে এটাকে পোর্ট্রে করে। আমার ক্ষেত্রে আমি যেটা বলবো,
মানে যখন পাহাড় চড়ি আমার কাছে ইটস ইটস লাইক পার্সোনাল আমি মনে করি মুভিং মেডিটেশনের মতো। এমনি তো আমরা যখন এখানে লাইফ লিড করছি এত ডিস্ট্র্যাক্টেড, আমি হয়তো একটা চেকলিস্ট নিয়ে ডেলি ঘর থেকে বেরোচ্ছি যে এটা করতে হবে, এই কাজ করার আগে এর পরের কাজটা কি, এটা নিয়ে অনেক ভাবছি। আমার হোম, ক্যারিয়ার, প্যাশন এগুলো নিয়ে সবসময় ডিস্ট্র্যাক্টেড থাকি। ক্লাইম্বিং বা পাহাড়ে চড়তে গেলে যেটা হয় যে আপনি ওই মোমেন্টে থাকার সুযোগ হয়। আপনি পরের স্টেপটার কথা ভাববেন, পরের ব্রেথটার কথা ভাববেন, আপনার সামনে যে 3 ফুট জায়গা পরের স্টেপটা রাখবেন ওইটার কথা ভাববেন। আমরা বলি হাইপার সিচুয়েশনালি অ্যাওয়্যার, একদম ওই জায়গাটাই থাকতে পারেন। আর পার্সোনালি আরেকটা জিনিস আমি খুব শিখি, সেটা হলো মিনিমালিস্ট হওয়া, মিনিমালিজম প্র্যাকটিস করা, এবং পাহাড় এটা আমাকে খুব ভালো শেখায়। পার্সোনালি আমি মিনিমালিজম প্র্যাকটিস করি, এবং এইটা আমি মনে হয় পাহাড় থেকেই শিখেছি। যখন আমরা এক ক্যাম্প থেকে আরেক ক্যাম্পে যাচ্ছি এত উচ্চতায়, আমার তখন কিন্তু মাথায় 2টা জিনিস চলে, একটা শেল্টার আর একটা আমি যদি ফুড। এমন একটা শেল্টারের কথা ভাবছি যেটাতে হয়তো আমি মানে তাঁবুর কথাই ভাবছি, যেটাতে আমি আসলে সোজা হয়ে দাঁড়াতেও পারি না, এরকম করে বসে মাথা গুজে বসতে হয়, এরকম একটা শেল্টার। বা এবার সে কেউ যদি আমাকে একটু পানি গলিয়ে মানে বরফ গলিয়ে পানি করে দেয়, আমি তার কাছে কৃতার্থ থাকবো ওই সময়। তো একদম খুব বেসিক, আমার চাওয়া পাওয়াগুলো খুব বেসিক হয়ে যায়। তো এটা আমি আসলে পরে পাহাড় থেকে ফিরে এসে আমি আমার নিজের পার্সোনাল লাইফও সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করি, এবং ইট হেল্পস। এবং পাহাড় চড়তে গেলে যেটা হয় যে আপনি আসলে ইউ গো থ্রু সো মেনি থিংস, অনেক ডিফিকাল্ট চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছেন, গ্র্যাভিটির এগেনস্টে যাচ্ছেন, ব্যাড ওয়েদার, এনভায়রনমেন্ট খারাপ হয়ে গেল। তো ওই রকম আমি যখন রিয়েল লাইফে এরকম কোনো মুশকিলে পড়ি, তখন বলছি আমি তো আই ওয়েন্ট থ্রু দ্যাট, এবং আমি ওটা সাকসেসফুলি ঠিকঠাকভাবে ফেরত এসেছি, ওটা ঠিকঠাকভাবে ওভারকাম করে। তো সামনের বাধাটা মনে হয় না খুব বেশি আমার জন্য আমাকে মুশকিলে ফেলবে। এই লার্নিংসটুকু নেওয়া যায় পাহাড়। গ্লোবালি তো এটা একটা স্পোর্টস দেখা হয়, কিন্তু আসলে আমাদের দেশে এটা নিয়ে সরকারি বলি বা আরও বেসরকারি খুব একটা উদ্যোগ নাই। তো এটা আসলে আপনারা যেহেতু এখন এই স্পোর্টসের একজন অংশ, তো সেই ক্ষেত্রে আসলে কি ভাবছেন, বা সরকারের কাছে কোনো দাবি আছে কিনা আপনাদের, বা কোনো পরামর্শ আছে কিনা? ডেফিনেটলি একটা স্পোর্টস, বিশ্বব্যাপী এটা একটা স্পোর্টস, এবং ওই রকম ট্রেডিশনাল স্পোর্টসের ক্যাটাগরিতে না দেখে আমরা একটু অ্যাডভেঞ্চার স্পোর্টস হিসেবে এটাকে ভাবতে পারি। এবং এখন যেহেতু ফুটবলের সিজন, এই টাইমে যেরকম ফুটবল যেরকম একটা খুবই কম্পিটিটিভ রুলস বেসড একটা স্পোর্টস, এবং অ্যান্টাগনিস্ট থাকে যে বিপক্ষকে হারাতেই হবে, এইটাতে তো আর ওরকম বিপক্ষ থাকে না। এইখানে ইউ অনলি কম্পিট উইথ ইয়োর সেলফ অ্যাকচুয়ালি। এখানে বিপক্ষ থাকে গ্র্যাভিটি, ব্যাড ওয়েদার, আর কাউকে আপনাকে গায়ের জোরে বা অন্যভাবে কোনোভাবে একটু ট্রিকি ওয়েতে হারাতে হচ্ছে না, নিজের সাথেই কম্পিট করছেন। তো গ্লোবালি স্পোর্টস হিসেবে দেখা হলে আনফর্চুনেটলি আমাদের মতো দেশে হচ্ছে ওইভাবে এটাকে স্পোর্টস হিসেবে কাউন্ট করা হয় না। ডেফিনেটলি এটা একটা অ্যাডভেঞ্চার স্পোর্টস। এখন এটার একটা সাব ব্রাঞ্চ, মাউন্টেনিয়ারিংয়ের একটা সাব ব্রাঞ্চ স্পোর্টস ক্লাইম্বিং, এটা তো এখন অলিম্পিকের স্পোর্টস হিসেবেই আছে। 2020 সাল থেকে স্পোর্টস হিসেবেই ওটা খেলা হয়, এতে মেডেল দেওয়া হয়। তা আমার যেটা চাওয়া থাকবে আসলে, মানে এখন গভর্নমেন্ট যেটা করেছে, ক্রিকেট ফুটবল তো আসলে আমাদের মানে ক্রীড়ার যে বাজেট থাকে সেটা লার্জ চাংটা ক্রিকেট ফুটবল নিয়ে যায়। এটা যেহেতু খেলা দুটো জনপ্রিয়, এটা হবেই। কিন্তু এবার যেটা হয়েছে যে এবার অনেককে ক্রীড়া ভাতা বা কার্ডের আওতায় আনা হয়েছে, এবং এটাতে সবচেয়ে ভালো জিনিস আমার কাছে পার্সোনালি মনে হয়েছে, যেগুলো একটু লাইমলাইটের বাইরের স্পোর্টস, এরাও আসলে এটার সাথে ইনভলভ হয়েছে। এবং হয়তো আর্চারি আছে, খোখো, তাইকোয়ান্দো, এই ধরনের ব্রিজ, এরকম অনেক স্পোর্টসকে ওরা ইনক্লুডেড করেছে। আমি চাইবো যে এটা একটু ব্যাপ্তিটা বাড়ে। আমি পার্সোনালি খুবই খুশি হয়েছি যে এরকম স্পোর্টসগুলো যারা একটু স্পটলাইটের বাইরে থাকে তাদেরকে ইনক্লুড করা হয়েছে। ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি এটাতে। এবং যদি এটা একটু ব্যাপ্তিটা বাড়িয়ে, কারণ পর্বতারোহণের মাধ্যমে আমরাও তো আসলে দেশকে রিপ্রেজেন্ট করি। আমি কোথাও চূড়ায় উঠলে প্রথমে আমি ব্যাকপ্যাক থেকে আমার দেশের পতাকাই বের করি, লাল সবুজ পতাকাই বের হয়। তো সামহাও আমিও তো দেশটাকে রিপ্রেজেন্ট করছি। তো একটু যদি শুধু সেটা আমি বলবো না, আমি আমার যারা ফেলো মাউন্টেনিয়ার আছে, অনেক ইয়াং মাউন্টেনিয়ার যারা এখন রাইজিং, যারা অনেকগুলো 6000 মিটার ক্লাইম্ব করেছে, আমি চাই একটু ব্যাপ্তিটা বাড়িয়ে যদি ওদেরকেও কোনোভাবে এগুলোতে ইনক্লুড করা যায়। হ্যাঁ, সেটা একদম কম সংখ্যক মাউন্টেনিয়ার দিয়েও হতে পারে, কিন্তু ইনক্লুড করলে ইয়াংরা অ্যাটলিস্ট
এইটাতে একটু আগ্রহ পাবে, কারণ এই স্পোর্টসটা তো খুবই এক্সপেন্সিভ। সেই জায়গায় আসে যে ইয়াংরা আগ্রহ পাবে, সেই ক্ষেত্রে আসলে তরুণদেরকে আপনি কি মেসেজটা দিবেন বা কি বলবেন? এইটার আমি বলবো সবার আগে মানে কেন মাউন্টেনিং করতে চাই এইটা হচ্ছে নিজের কাছে ক্লিয়ার থাকাটা জরুরি, খুবই জরুরি। কেন আপনি আসলে ক্লাইম্ব করতে চান? তো এইটার সাথে হয়তো হ্যাঁ কিছু ক্ষেত্রে একটু ফেম বা এই জিনিসগুলা জড়িত আছে। তো একটা কথা বলা হয়ে থাকে মাউন্টেনিংয়ে যে যে আপনি যখন ক্লাইম্ব করছেন, মানে ক্লাইম্ব জাস্ট বিকজ দ্যাট ইউ ক্যান সি দ্য ওয়ার্ল্ড। আপনাকে বিশ্ব দেখবে এই ফিলোসফিটা যাতে না থাকে, আপনি যাতে বিশ্ব দেখতে পারেন একটা উঁচু জায়গা থেকে, বাকি দুনিয়া বা ওই এক্সপিরিয়েন্সটুকু নিতে পারেন, ওইটা যাতে মাথায় থাকে। তো মাউন্টেনিয়ারিং করতে আসলে তিনটা জিনিস লাগে। মাউন্টেনিয়ারিং এম দিয়ে শুরু হয় শব্দটা, আর তিনটা এম লাগে। সবার আগে ডেফিনেটলি মাইন্ড লাগে, একটা এম, আপনার ইচ্ছা শক্তিটুকু প্রথমে দরকার। এরপরে মাসল বলতে এন্ডুরেন্স বা দমটুকু লাগবে। আর ফাইনালি মানি, যেহেতু একটু এক্সপেন্সিভ একটা স্পোর্টস, পারমিট ফি বাবদ একটা বড় টাকা নেপাল গভর্নমেন্ট বা চাইনিজ গভর্নমেন্ট বা পাকিস্তান গভর্নমেন্ট, যে উঁচু যে মাউন্টেনগুলো একটু যেসব জায়গায় অবস্থিত, বা ইন্ডিয়ান গভর্নমেন্টকে দিতে হচ্ছে। তো সেই জায়গাতে পয়সার সংস্থান থাকাটা আসলে জরুরি। তাহলে এই মাইন্ড, মাসল, মানি, এই তিনটার যদি কেউ আসলে ঠিকঠাকভাবে মিশেল করতে পারে ইয়াংদের জন্য, তাহলে মাউন্টেনিংটাকে পার্সু করা তার জন্য সহজ হবে। এবং তবে মানে মোস্ট ইম্পর্টেন্টলি যে কেন করতে চাই এই জিনিসটা তার কাছে ক্লিয়ার হওয়া খুবই জরুরি। লাস্ট আপনি মানাসলু গেলেন, মাকালু। লাস্ট আপনি মাকালু গেলেন, সেই অভিজ্ঞতাটা দিয়ে আমরা শেষ করব আমাদের এই আজকের আলোচনা, সেটা শুনতে চাই। মাকালু হচ্ছে পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ পর্বত, এবং লাকিলি এটা আমার পঞ্চম 8,000 মিটার পর্বত। তো বাংলাদেশ থেকে এর আগে মানে তো সর্বোচ্চ 8,000 মিটারগুলো ক্লাইম্ব করেছে তিনটা। তো আমি অনেক দিন ধরেই চেষ্টা করছিলাম যে 14টা 8,000 মিটারই যদি ধীরে ধীরে ক্লাইম্ব করা যায়। তো সেই জায়গায় এটা আমার 4 নাম্বার এক্সপিডিশন, যেহেতু আমি এভারেস্ট লোলসে একসাথে করেছি, কিন্তু ক্লাইম্ব হিসেবে আমার 5 নাম্বার। তো মাকালু এভারেস্টের খুব কাছের একটা পিক, এরিয়াল ডিস্টেন্স 20 কিলোমিটারের মতো, কিন্তু এভারেস্টের চেয়ে অনেকাংশে এটা বলবো ডিফারেন্ট। প্রত্যেকটা মাউন্টেনের মানে আমি বলবো চ্যালেঞ্জ ডিফারেন্ট। এটার ক্ষেত্রে সবচেয়ে বড় যে জিনিসটা আমি পার্সোনালি হচ্ছে ফেস করেছি, এটা খুবই উইন্ডি মাউন্টেন, প্রচুর বাতাস, কারণ এর আশপাশে ওইরকম উঁচু পর্বত নেই, এবং একই সাথে ভয়াবহ ঠান্ডা। এই দুটা জিনিস আমার পার্সোনালি আমি এটা খুব ফেস করেছি। এবং এইটার যে বেস ক্যাম্প বা আমরা যেটা মূল শিবির বলি, যেখান থেকে আসলে ইয়েটা শুরু হয়, মানে বেস ক্যাম্পে আমরা একটা লম্বা সময় আসলে থাকি অভিযানের সময়। ওখানে সব লজিস্টিক্স, আমাদের গিয়ার্স, এগুলো একত্র করে রাখা হয়। এরপরে ধীরে ধীরে আমরা উপরের দিকে যাই, নামি, ফাইনাল অ্যাসল্টে যাই। তো ওইটার উচ্চতা অনেক বেশি, 5,700 মিটার। এভারেস্টের বেস ক্যাম্পের উচ্চতা এত না, এভারেস্টের বেস ক্যাম্প 5,300 মিটার। তো ওই উচ্চতায় লম্বা সময় থাকা, 1-1.5 মাসের মতো সময়, এটাও চ্যালেঞ্জিং ছিল। আর ইমোশনালি আমার কাছে মাকালু খুবই চ্যালেঞ্জিং, কারণ আমি যার সাথে অন্নপূর্ণা এক ক্লাইম্ব করেছি 2025 সালের এপ্রিলে, ও 2026 সালের জানুয়ারিতে ও এই মাকালু পর্বতেই মারা গেছে, মাকালু পর্বত ক্লাইম্ব করতে গিয়ে। তো এটা আমার জন্য আমি বলবো একটু ইমোশনালি একটু আমি টার্ময়েলের মধ্য দিয়ে গেছি, যে ওর ফুট স্টেপ ধরে যাচ্ছি, এবং ও মাকালু এরিয়ারই সন্তান। এবং এবার এক্সপিডিশনের পর এক্সপিডিশন, মানে আমি যদি বলি এভারেস্টের সাথেই তুলনা করি, মোর টেকনিক্যাল মাউন্টেন। এবং ফেরার সময় আমি ঠিকঠাকভাবে ক্লাইম্ব করে চলে এলাম। আমার টিমে আমরা 6 জন ছিলাম, 6 জনের মধ্যে আমাদের আসলে 4 জনের ক্লাইম্ব হয়েছে, 2 জন মাঝপথে, একজন সাউথ আফ্রিকান ছিল, একজন ইউক্রেনিয়ান ছিল, ওরা মাঝপথে কুইট করে। আমি 2 জন ফ্রেঞ্চ ছিল, আমরা একসাথে ক্লাইম্ব করলাম। এবং আমাদের টিমে আরেকজন রাশিয়ান রয়ে গেছিলো, ও আমাদের 1 সপ্তাহ পরে ক্লাইম্ব করতে গেছে। ওর সাথে আমি একটা লম্বা সময় কাটিয়েছি, কাঠমান্ডু থেকে একদম ট্র্যাক থেকে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছানো। তো আমি ক্লাইম্ব করি 2 মে, ও ক্লাইম্ব করে 9 মে। এবং ফেরত আসার সময় আমি যেদিন ক্লাইম্ব করেছি ক্যাম্প 3 থেকে চূড়ায় পৌঁছেছি, এবং পরে মানে একদম সোজা আমি বেস ক্যাম্প বা মূল শিবিরে নেমে এসেছি। তো ও যেটা হয়েছে, ও ক্যাম্প 3 থেকে চূড়ায় পৌঁছেছে, ও আর রাতে ক্যাম্প 3ও ফিরতে পারেনি। ও হি ওয়াজ এক্সস্টেড, শরীরে শক্তি শেষ হয়ে গেছে, এবং খোলা আকাশের নিচে রাত কাটায়, এবং হি লস্ট অল হিজ লেফট হ্যান্ড ফিঙ্গার্স ফ্রস্ট বাইটের কারণে।
5টা আঙ্গুলি হারাই, ডান হাতেরও 2টা। এবং পরের দিন আরও খারাপ ঘটনা ঘটে। আরেকটা আমেরিকান কাপল ছিল, শেলি আর ডেভ। ওদের একটা কোম্পানি আছে ড্যাশ অ্যাডভেঞ্চার্স নামে, মানে ডেইভের ডে আর শেলির SH মানে এটা নিয়ে ড্যাশ অ্যাডভেঞ্চার্স নামে। ওরাও মাকালু ক্লাইম্ব করেছে। কিন্তু পরের দিন ফেরার সময় ক্যাম্প 2 আর 3-এর মাঝখানটা হচ্ছে খুবই ট্রিকি, টেকনিক্যালি খুবই কঠিন, এবং একটা তুষার ধসে পড়ে এবং শেলি ডাইট। আমার প্রচুর স্মৃতি আছে ওদের সাথে ট্র্যাকের সময়। তো এইটা বলবো আমি কাইন্ড অফ আমাকে আসলে মানে অভিযানের পরের ঘটনাগুলো যেসব জিনিসের মধ্য দিয়ে নিয়ে গেছে, এই দিক দিয়ে মাকালো আমি বলবো ইমোশনালি একটা ডিসোনেন্সের মধ্য দিয়ে আমি গেছি আসলে। যেমন শক্তি যোগায় তেমনি আবার শক্তি কেড়েও নেয়, পাহাড় ঠিক এরকমই। বাবুর ভাই, শেষের দিকে আসলে আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা, আমরা শেষ প্রশ্ন। এইটা যেহেতু একটা স্পোর্টস, তো স্পোর্টসের সাথে থাকলে অনেক কিছু শেখা যায়। স্পোর্টস একটু কম্পিটিটিভ হয়ে থাকে, এটা যদিও এরকম খুব কম্পিটিটিভ স্পোর্টস না, তো এগুলো থেকে অনেক কিছুতে শেখা যায়। একটা সেলফ ডিসিপ্লিন শেখা যায়, সেলফ ডিপেন্ডেন্সি শেখা যায়, কীভাবে আমি একটা গোল সেট করে সেটা অ্যাচিভ করছি, ওই জার্নিটুকু আসলে শেখা যায়। তো আমাদের দেশের আসলে এই মুহূর্তে যে পপুলেশন আছে তার 1/3 আসলে 10 থেকে 25 বা 26 বছর বয়সী। তো এদের তো এনার্জি আছে, ওই পজিটিভ এনার্জিটুকুকে আসলে সেটা নট নেসেসারিলি মাউন্টেনিয়ারিং করতে হবে, যে কোনো স্পোর্টসের সাথেই যুক্ত থাকার। ট্রেকিং করতে পারি আমি, মাউন্টেনিয়ারিং তো পর্বত আরোহণ, আবার পর্বত পদযাত্রাও আছে যেটাতে আমি পাহাড়টার বেস ক্যাম্প মানে বেস পর্যন্ত গেলাম, পাদদেশ পর্যন্ত গেলাম, সেটা করতে পারি। অন্য অনেক কিছু আছে যেটা দিয়ে আমি আসলে আমার পজিটিভ এনার্জিটাকে আমি ড্রেন করাতে পারি। এখন আমাদের যেটা হয়, রাতে আমরা দেরিতে ঘুমাই, আমাদের লাইফস্টাইলে অনেক অসুবিধা, কারণ আমার তো মাইন্ড ওভার স্টিমুলেটেড থাকে, বডি থাকে আন্ডার স্টিমুলেটেড। তো আমার একটা সাউন্ড স্লিপ, আমার একটা বেটার লাইফস্টাইলের জন্য আমি যদি স্পোর্টস করি, আমার মাইন্ড ডেফিনেটলি আন্ডার স্টিমুলেটেড থাকবে, এবং একই সাথে আমার বডিও ডেফিনেটলি হচ্ছে ওই জায়গাটাই পৌঁছাতে পারবে। তো তাহলে আমার জীবন ধারণ আমি বলবো মানে একদম পুরো দেশের ক্ষেত্রে এই যে ইয়াং জেনারেশনের যে এনার্জিটাকে আছে, সেটা আমরা একটু আসলে পজিটিভ সাইডে আমরা অনেকভাবে এটাকে ড্রেন করাতে পারি, পজিটিভ দিকে আমরা আসলে এটাকে হচ্ছে ডাইভার্ট করতে পারি। বাবুর ভাই, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম বাবুর ভাইয়ের যে অভিযাত্রার যে গল্প, সেই গল্পটি। আগামী পর্বে আমরা নতুন কোনো অনুপ্রেরণার গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ।